ভারতবর্ষে স্লিপার সেল হিসাবে কাজ করছে, কেউ ছুতোর হিসাবে ঢুকেছে, কেউ মেশন মানে রাজমিস্ত্রির পরিবেশ হিসেবে ঢুকেছে, কেউ দর্জির পরিভাষায় ঢুকেছে, এবং প্রত্যেকের কাজ হচ্ছে ভারতবর্ষের অনিষ্ট করা, ভারতবর্ষকে ধ্বংস করা। মিস্টার শ্রীবাস্তব, অত্যন্ত উদ্বেগের বিষয়, পাকিস্তানের একজন নাগরিক জানা যাচ্ছে আইএসআই এর মদতে এখানে এসে এই রাজ্যে সে নেটওয়ার্ক তৈরি করছে, তপসিয়ায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছে, তার নকল সমস্ত আধার ভোটার ডকুমেন্টস রয়েছে। কতটা উদ্বেগের এটা বিষয়, বা এটা কিভাবেই বা পুরো একটা র্যাকেট চালানোর চেষ্টা করা হচ্ছে, একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করা হচ্ছে? এইটা পাকিস্তান আইএসআই ক্লাসিক্যাল নেটওয়ার্ক, যেটা আজকে ভাঙা হলো, একটা প্রথম ভাঙা হলো। আপনি উপদিকে হয়তো এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের নাম বলছেন, কিন্তু এর পেছনে হয়তো আপনার আইবি, মিলিটারি ইন্টেলিজেন্স এন্ড আরএনডব্লিউ হতে পারে। নাম্বার 2, এটা নেপালের আপনি কথা বলছেন, মনে আছে 99 ডিসেম্বরে আমাদের IC 814 কে আপনার কাঠমান্ডু থেকে কিডন্যাপ করে ওটা আপনার কাবুলে নিয়ে গিয়ে হয়েছিল, মনে আছে তো? ওর মধ্যে একজন পাকিস্তান আইএসআই যিনি ছিলেন, পাকিস্তান হাই কমিশনার ছিলেন আব্দুল আরশিদ চিমা, উনি আইএসআই অফিসার ছিলেন। ওনাকে পরে 2000-এ আপনার 17 কেজি আরডিক্স নিয়েও তারপরে পার্সোনাল নান গাটা করে ওনাকে নেপাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। উনি রিটায়ারমেন্টের পর আবার নেপালে কাঠমান্ডুতে এই গৌশালা এলাকায় আপনি ওখানে একটা নেটওয়ার্ক বানিয়েছেন, আর ওই নেটওয়ার্কে এরকম যেটা লোক ধরা পড়েছে আজকে রানা রউফ, এরকমই লোক ওদের একটা মডিউল, একটা সিস্টেম নেটওয়ার্ক তৈরি করে থাকে। ওদের কাজ বহুত সিম্পল। ওরা দেখুন, এই রউফ যেটা আছে নিজের আইডেন্টিটিটাকে মুছে দিয়েছে। এখানকার যেরকম আপনি তো ঠিকই, আপনার যেটা সাংবাদিক জানা যাচ্ছে মিস্টার শ্রীবাস্তব, এই যে রানা রউফ, সে ভারতের সেনাবাহিনী বা রেল পরিকাঠামো এই সংক্রান্ত তথ্য আইএসআই এর কাছে দেওয়ার চেষ্টা করছিল। ইয়েস, বিকজ রেলটা নিয়েই তো আপনার স্ট্র্যাটেজিক লজিস্টিক্স মুভমেন্ট যেটা আমাদের আছে, ওয়েপন, অ্যামিনিউশন, আপনার খাওয়া দাওয়া, আপনার স্ট্র্যাটেজিক ওয়েপন সিস্টেম, ওরা তো এখান থেকেই যাবে, পেট্রোল, ফিউল এসব যাবে। তাই জন্য ওরা সিস্টেমটা ভালো করে দেখছে, কোথায় ব্রিজে আছে, কোথায়, এসব আমি বলতে চাইছি না, বিকজ এটা সামরিক জিনিস আছে, এটা গোপন থাকলে এটাই গোপন ভালো। কিন্তু এটা প্রথম জিনিস যেটা লোকটা ধরা পড়েছে, এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ ম্যান, টিপ অফ দ্য আইসবার্গ। অনেক লোক নর্থ বেঙ্গলে, অনেক লোক আমাদের বর্ডার এলাকায় আরো ধরা পড়বে। এদের একটা মডাস অপারেন্ডি কি আছে জানেন? এরা এখন তো নিজের আইডেন্টিটি মুছে দিয়েছে। এরা এক জায়গায় মিলিটারি ক্যান্টনমেন্টের সামনে দাঁড়িয়ে থাকে, এরা বলে আমি তো এরকমই কাছে আছি। আমাদের সৈনিকরা তো সোজাসুজি লোক, ওরা তো ওদের এত কমপ্লিকেটেড নয়। ওরা যখন ওরা যান, ওদেরকে বলা হয় যে আমি একটা সাংবাদিক আছি, তুমি আমাদের সঙ্গে ভালো কাজ করো, আমরা ডিফেন্স করছি, তারপরে ওকে সঙ্গে এই যে স্থানীয়দের বা আমাদের রাজ্যের মানুষদের এরা যে নিজেদের ছকে ফেলছে বা নিজেদের নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে ফেলছে, এটাও তো একটা উদ্বেগের বিষয়। অ্যাবসলিউটলি, এটা মমতা করেছে, এর মধ্যে আপনার সন্দেহ কি আছে? এইটা এই যে আইডেন্টিটি রানা রউফ চেঞ্জ করলো, এটা কে করলো? এই আধার কার্ড দিল, ওকে হয়তো প্যান কার্ড দিল, তো ওকে বিজনেস করিয়ে দিল, ওকে বিয়ে করে দিল, বাচ্চা করলো, অনেকগুলো জিনিস ওকে দিল। এই কভার আপ কে দিল? মমতা হি সরাসরি রেসপন্সিবল, বিকজ উনি ছিলেন আমাদের পুলিশ মন্ত্রী। তাহলে এই কথাটা আজ থেকে নয়, অনেক দিন থেকে চলছে এটা। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব। আর এই মুহূর্তে বিক্রম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, তুমি যেমনটা জানাচ্ছিলে, এই যে রানা রউফ একটা গোটা নেটওয়ার্ক তৈরি করছে, তাকে সাহায্যের জন্য আবার লোক রয়েছে, তার ভুয়ো ডকুমেন্টস তৈরি হয়ে যাচ্ছে, আর ঠিক কি কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, রানা রউফের গ্রেফতারি কেন এত গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝতে হবে। এর আগে বেঙ্গল মডিউলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যেরকম হামিম মণ্ডল, অর্পিতা সরকার বা আদিত্য সিং, এরা প্রত্যেকেই কিন্তু ভারতীয় নাগরিক, তাদের অরিজিন ইন্ডিয়াতে। কিন্তু এই যে রানা রউফ, সে যে পরিচয় হারিয়ে থাকছিল এখানে, তার আসল অরিজিন হলো পাকিস্তানের ফয়জলাবাদে, অর্থাৎ তিনি একজন পাক নাগরিক। এবং এসটিএফ তদন্ত করতে গিয়ে যেটা জানতে পারছে যে আইএসআই এর মদতপুষ্ট হয়ে মূলত ভারতে প্রবেশ করেছিল নেপাল বর্ডার পেরিয়ে, এমনটাই কিন্তু এসটিএফ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। তাকে নির্দিষ্টভাবে আইএসআই এর তরফ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। একদিকে যেরকম নেটওয়ার্ক তৈরি করার কাজ সে করছিল, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের রেলওয়ে ইনস্টলেশন বা রেলওয়ে স্ট্যাবলিশমেন্টের ছবি তুলে পাঠানো, আর্মি ইনস্টলেশন বা স্ট্যাবলিশমেন্টের ছবি তুলে পাঠানো, সরাসরি সেই ছবি পাঠিয়ে দেওয়া হতো বা তথ্য পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তান আইএসআই এর কাছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ এই ব্যক্তি, তিনি কিন্তু প্রথমত পাকিস্তানি নাগরিক এবং দ্বিতীয়ত আইএসআই এর সঙ্গে সরাসরি যুক্ত, এমনটাই কিন্তু এসটিএফ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যক্তিকে কারা কারা সাপোর্ট দিল, লজিস্টিক্যাল সাপোর্ট কারা দিল, গ্রাউন্ড সাপোর্ট কারা দিল এই অপারেশন চালানোর জন্য, এতদিন ধরে অপারেশন চালিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইজাজ বলে এক ব্যক্তির নাম উঠে আসে, যিনি একেবারে কলকাতার তপসিয়ার বাসিন্দা। এবং এই ইজাজের মাধ্যমেই মূলত এই রানা রউফের তার ভোটার কার্ড জালি
তার ভুয়ো আধার কার্ড তৈরি করা হয় এবং তার ভিত্তিতে কিন্তু সে এখানে থাকছিল। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানতে পারছি, শুধুমাত্র ইজাজ নয়, ইজাজকে ইতিমধ্যে এসটিএফ গ্রেফতার করেছে। আরও এরকম 2 থেকে 3 জনের নাম উঠে আসছে, যাদেরকে এই মুহূর্তে এসটিএফ তাদের খোঁজ শুরু করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের খোঁজ চালানো হচ্ছে এসটিএফ এর তরফ থেকে, এমনটাই এসটিএফ সূত্রের খবর। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই রানার অফ এতদিন ধরে এখানে রয়েছে। 2012 সালে সে প্রথম ইন্ডিয়াতে আসে। প্রায় 14 বছর ধরে সে যে নেটওয়ার্ক তৈরি করেছে, সেই নেটওয়ার্কে কারা কারা রয়েছে, স্লিপার সেলেই বা কারা কারা রয়েছে, তার লিঙ্ক মানি বা কারা কারা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছেন। আসবো বিক্রম, তোমার কাছে আসবো, আরো তথ্য নেব। তার আগে আপনাদের শোনাই নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি এই প্রসঙ্গে কি বলছেন। সেখানে সিঙ্গাপুর, নেপাল, ভুটান এগুলোকে ইজি করিডোর ভাবা হয়। এই করিডোর গুলো দিয়ে এই লোকগুলোকে ঢোকানো হয় কফি শপ বলে। তার কারণ হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য এরা হল্ট করতে পারে, তারপরে হল্ট করার পরে এরা প্রসিড করে। এই করিডোর গুলো থেকে ঢুকিয়ে আমাদের দেশে বিভিন্ন রকম পরিচয়পত্র পাইয়ে দেওয়ার জন্য বেশ কিছু পলিটিশিয়ানকে ঘোরাপ করে একটা খুব নোংরা খারাপ নেটওয়ার্ক প্রফেশনালি কাজ করে। এই নেটওয়ার্কটাকে যদি নালিফাই না করা যায়, এগুলো কোনো রকম ভাবে আটকানো এবং বাঁচানো যাবে না। বিক্রম, এই জায়গা থেকে সুভাষিস বাবুর কথা সূত্র ধরে বলা যায়, যদি নেপাল ভুটান তারা সেফ করিডোর মনে করছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা বা তার সংলগ্ন এলাকা সেটাও আমরা দেখছি সেফ করিডোর হিসেবেই মনে করছে জঙ্গিরা। তার ঠিক কি কি কারণ? একেবারেই তোমাকে যেটা জানাবো, প্রথমত কলকাতা বা পশ্চিমবঙ্গ, সেখানে আমরা জানি যে একদিকে যখন বাংলাদেশের সঙ্গে সে বর্ডার শেয়ার করছে এই রাজ্য, নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে এবং ভুটানের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এবং সেটাই কিন্তু জিওগ্রাফিক্যাল একটা অ্যাডভান্টেজ পয়েন্ট, যেই অ্যাডভান্টেজটাকেই এই মুহূর্তে নিয়েছিল এই ধরনের টেরর মডিউলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মূলত আইএসআইয়ের তরফ থেকে তাকে নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো এবং সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই কিন্তু এই রানা সে কিন্তু কাজ করতো। রানা রফ সম্প্রতি সে হাবড়াতে একটি বাড়ি ভাড়া নিয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। সেখানে সে কিছুদিন থেকে মূলত বাংলাদেশে পাড়ি দেওয়ার তার কথা ছিল, বাংলাদেশেও তার কোনো অপারেশন করার কথা ছিল, এবং সেই জন্যই কিন্তু ইজাজের সাহায্য নিয়ে এবং ইজাজের মতন একাধিক ব্যক্তির সাহায্য নিয়ে সে হাবড়া হয়ে বাংলাদেশে পাড়ি দেবে বলে ঠিক করেছিল। কিন্তু তার আগেই এসটিএফ এর হাতে ধরা পড়ে গিয়েছে এই রানা রফ। সব থেকে বড় প্রশ্ন যে, যেমনটা আমি বলছিলাম, যে রানা রফ কিন্তু অন্যান্য যে বেঙ্গল মডিউলে ধরা পড়েছে, যারা আদিত্য সিং হতে পারে, হামিম মন্ডল হতে পারে, অর্পিতা সরকার হতে পারে, তারা প্রত্যেকেই ভারতীয় অরিজিন অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু এই রানা রফ সে সরাসরি পাকিস্তানি নাগরিক, আইএসআই এর লোক, আইএসআই এর একজন লিঙ্কম্যান, এবং সরাসরি কিন্তু সে এসে পৌঁছেছিল 2012 সালে। এর বিষয়, ফান্ডিং কোথা থেকে আসছে সেই বিষয়ে কিছু কি জানা যাচ্ছে? দেখো, অনেক রকমের মেথড রয়েছে। আইএসআই এর তরফ থেকে পাকিস্তান থেকে সরাসরি এই ফান্ডিং আসে, বিভিন্নভাবে আসে। হাওয়ালা নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই ধরনের ফান্ডিং পাঠানো হয়, কোথাও ডেড ড্রপ মেথড, কোথাও বা অন্যান্য মেথডে এই ধরনের ফান্ড নিয়মিত পৌঁছে যায়। যেখানে হামিম মন্ডল থেকে শুরু করে আদিত্য সিং, অর্পিতা সরকারদের কাছে যেভাবে ফান্ড পৌঁছেছে হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে, একইভাবে কিন্তু এই ব্যক্তি রানা রফের কাছেও নিয়মিত ফান্ড পৌঁছাতো এবং আইএসআইয়ের হয়ে বড় সড়ো গেম প্ল্যান করেছিল এই ব্যক্তি রানা রফ, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে একদিকে শুধুমাত্র নেটওয়ার্ক তৈরি করে না, তার সঙ্গে সঙ্গে তার মোবাইলের ফোন ঘেটে এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি আমরা, যে প্রচুর রেলওয়ে স্ট্যাবলিশমেন্টের রেলওয়ে ইনস্টলেশনের ছবি পাওয়া গেছে। তাহলে কি রেলে কোনো নাশকতা, বড় সড়ো নাশকতার কোনো পরিকল্পনা ছিল আইএসআইয়ের বা পাকিস্তানের, যার জন্য এই রানা রফকে ব্যবহার করা ছিল, যার জন্য রানা রফ এই ধরনের রেলওয়ে স্ট্যাবলিশমেন্ট বা রেলওয়ে ইনস্টলেশনের বিভিন্ন ছবি নিয়মিত পাকিস্তান আইএসআইকে পাঠাচ্ছিল? এই প্রশ্ন কিন্তু উঠছে, যেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে এসটিএফ এর আধিকারিকরা খোঁজার চেষ্টা করছে। মূলত রানা রফকে আজকেই বারাসাত আদালতে পেশ করা হবে, যেখানে এসটিএফ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, এমনটা আমরা এসটিএফ সূত্রে জানতে পারি। নজর রাখো বিক্রম, ধন্যবাদ। প্রাক্তন পুরস্কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। নানা রকম স্লিপার সেলের মাধ্যমে এরা যে কোনো ভাবে এই পাশাপাশি দিক থেকে নেপাল, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান নানা ভাবে এরা ভারতবর্ষে স্লিপার সেল হিসাবে কাজ করছে। কেউ ছুতোর হিসাবে ঢুকেছে, কেউ মেশন মানে রাজমিস্ত্রির পরিবেশ হিসেবে ঢুকেছে, কেউ দর্জির পরিভাষায় ঢুকেছে, এবং প্রত্যেকের কাজ হচ্ছে ভারতবর্ষের অনিষ্ট করা, ভারতবর্ষকে ধ্বংস করা, এবং এরা প্রত্যেকেই কম বেশি আইএসআই রিজন থেকে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।